বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিএনপি সংস্কার চায় না বলে কোনো মহল জল ঘোলা করার চেষ্টা করছে। অথচ বিএনপি সহ সব রাজনৈতিক দল ইতিমধ্যেই জাতীয় ঐক্যমত্য কমিশনের কাছে নিজেদের মতামত জমা দিয়েছে। এবার যেসব বিষয় ঐক্যমত্য হয়েছে সেসব প্রকাশ করা উচিত। জুনের মধ্যেই যদি জুলাই চার্টার সম্পূর্ণ হয় তবে ডিসেম্বরের জন্য অপেক্ষা করার দরকার নেই, তার আগে নির্বাচন সম্ভব। অন্যদিকে এনসিপি বলছে, একটি দল নির্বাচন করে আওয়ামী লীগকে পুনর্বাসন করে যাচ্ছে। গণহত্যার বিচার এবং মৌলিক সংস্কার না হওয়া পর্যন্ত নির্বাচন হবে না, এমনটি দাবি করছে দলটি। ভিন্নমুখী বাস্তবতায় সংস্কার ও নির্বাচন ইস্যুতে সংকটের সমাধান কোন পথে, এসবই আজকের আলোচনায় আনতে চাই। দর্শক, আমি ফারনাজ জুই সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিক। নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল এন্ড স্কোয়ার বার। সংস্কার ও নির্বাচন, বিশ্বাস অবিশ্বাস, এই শিরোনামে আজকের আলোচনায় স্টুডিওতে আছেন তিনজন সম্মানিত অতিথি। চলুন একে একে পরিচিত হই। আছেন খন্দকার মাসুকুর রহমান মাসুক, সহ সাংগঠনিক সম্পাদক বিএনপি। আরও আছেন সারোয়ার তুষার, যুগ্ম আহ্বায়ক জাতীয় নাগরিক পার্টি। সেই সঙ্গে আরও আছেন সোহরাব হাসান, যুগ্ম সম্পাদক প্রথম আলো। তিনজনকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায়। খন্দকার মাসুকুর রহমান মাসুক, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করি। যেমনটি আসলে এনসিপি বলছে, একটি দল নির্বাচন করে আওয়ামী লীগকে পুনর্বাসন করে যাচ্ছে, কি বলবেন? ধন্যবাদ আপনাকে, সম্মানিত দুই আলোচক। এখানে একজন বিজ্ঞ সাংবাদিক, আমার প্রিয় বড় ভাই উপস্থিত আছেন, সবাইকে আমি ধন্যবাদ জানাই। দেখুন, সংস্কার ও নির্বাচন দুটি বিষয় কোনো সাংঘর্ষিক বিষয় নয়। সংস্কার নির্বাচন মুখোমুখিও নয়। ধরুন, সকল দলের মতামতের ভিত্তিতে অনেক সংস্কারের মধ্যে নির্বাচনের প্রশ্নে ফ্রি অ্যান্ড ফেয়ার কেউরিটেবল নির্বাচনের করার প্রশ্নে একটা সংস্কার হলো। নির্বাচনটা অনুষ্ঠিত হওয়ার পর দেখা গেল যে ত্রুটি, এই জায়গাটা একটা ত্রুটি রয়েছে, ধরা পড়তে পারে, ওর নেক্সট নির্বাচনের আগে এটা করতে হবে বা ওই পার্লামেন্টে করা যায়। অর্থাৎ সংস্কার চলমান প্রক্রিয়া। আমি একাধিকবার বলেছি, জনগণের জন্য সংস্কারের জন্য জনগণ না। যখন যে জিনিসটা অধিকাংশ জনগণের কল্যাণের জন্য দরকার, তখন পুরনো বাদ দিয়া সেটাই করা, সেটাই সংস্কার। তার মানে চলমান প্রক্রিয়া, এটা কোনো শেষ নাই। কিন্তু এনসিপি যেমনটি বলছে যে মৌলিক সংস্কার এবং গণহত্যার বিচারের আগে কোনো নির্বাচন হবে না। আমি তাদের এই বক্তব্য দুটি অংশ, বিচার আর নির্বাচন হবে না। ধরেন, ফ্যাসিস্ট একটি আন্তর্জাতিক ট্রাইব্যুনাল, আন্তর্জাতিক ট্রাইব্যুনাল না সৌরভ ভাই? আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, জামাতের শীর্ষস্থানীয় নেতাদের ফাঁসি দিয়েছেন। আমাদের একজন জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী সহ অনেককে। তখন আমরা এটা উচ্চ ব্যাখ্যা করেছি, বিভিন্ন দল, বিভিন্ন মত, দেশে বিদেশে। সেটাকে আমরা ক্যাঙ্গারু কোর্ট বলেছি, বিভিন্নভাবে সমালোচনা করেছি। সেই বিচার বাস্তবায়ন করতে কত বছর লাগছে মনে আছে আপনার? দীর্ঘদিন কি সেই নির্বাচনের আপনার ধরেন, এই ফ্যাসিস্টের একটা বিচার হলো লোয়ার কোর্টে, ঢাকা মহানগর কোর্টে এটা বিচার রায় হলো। এটা আপিল করবেন হাইকোর্টে, হাইকোর্টের শুনানি হইতে 1 বছর, এরপর চেম্বার কোর্টে যাবে, চেম্বারতে অ্যাপিলেট ডিভিশনে যাবে, রিভিউ হবে, প্রেসিডেন্টের কাছে ক্ষমা, বছরের বছর। আপনি তো রকম ক্যাঙ্গারু কোর্ট করতে পারবেন না। স্যার, এখানেই আমার আপনার কাছে প্রশ্ন যে বিচারিক প্রক্রিয়া তো আসলে সময় নির্ধারণ করে হয় না, বিচারিক প্রক্রিয়া তার আপন গতিতে চলবে। সেই জায়গা থেকে গণহত্যার বিচারের যে দাবি আপনারা জানাচ্ছেন, যেমনটি আসলে খন্দকার মাসুকুর রহমান বলছিল, এর মধ্য দিয়ে তো বছরের পর বছর কেটে যেতে পারে। তাহলে কি আসলে বছরের পর বছর রাজনৈতিক দলগুলো নির্বাচনের জন্য অপেক্ষা করবে? আপনাকে ধন্যবাদ এবং আমার দিক সহ আলোচককে শুভেচ্ছা। না, বছরের পর বছরের জন্য অপেক্ষা করতে হবে না, মানে নির্বাচনের জন্য। বিচার চলবে, সংস্কার চলমান প্রক্রিয়া, এই কথাটার সাথে আমরা একমত হই না, কিন্তু বিচার চলমান প্রক্রিয়া এটা ঠিক আছে, এবং বিচারটা যেন হয় এটার নিশ্চয়তা দলগুলোর কাছ থেকে নিতে হবে। কারণ আমরা জানি যে এখানে রাজনৈতিক দলগুলো আসলে বিচার বিভাগকে প্রভাবিত করতে পারে, এবং নানা আলামত দেখে আমাদের সন্দেহ করার যথেষ্ট কারণ আছে যে
পরবর্তী নির্বাচিত সরকার আসলে এই বিচারটা নানা কারণে না হওয়ার একটা সম্ভাবনা আছে, ফলে ওই গ্যারান্টিটা নিতে হবে। কিন্তু কিছু জিনিস আপনাকে এখনই করতে হবে, মানে করা সম্ভব। আমরা কিন্তু বলেছি বিচারের একটা প্রধান জিনিস হচ্ছে আওয়ামী লীগের স্ট্যাটাস কি হবে আগামী ইলেকশনে। আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের কথা আমরা বলেছি, এটার ব্যাপারে কিন্তু বিএনপির দ্বিমত থাকা উচিত না। এবং আজকেও আমি সম্ভবত রিজভী সাহেব তিনি কিন্তু বলেছেন যে আইনের দোহাই দেখায়েন না, কারণ আপনারাও তো কোনো আইন মেনে কোনো সরকার হয়েছেন এরকম না। আওয়ামী লীগের বিষয়ে সরকার সিদ্ধান্ত নেবে এমনটাও জানিয়েছেন তিনি। সুতরাং চাইলে এটা নেওয়া সম্ভব। এবং আপনি আওয়ামী লীগকে, আমরা কি বলেছি, আমরা আমরা তো আওয়ামী লীগকে সরাসরি নিষিদ্ধ করার কথা বলিনি। আমরা বলেছি আওয়ামী লীগের আপনি আগামী ইলেকশনে তো আওয়ামী লীগের অংশগ্রহণের কোনো বাস্তবতা নেই। কারণ আপনি যদি বলেন যে বিচার একটি চলমান প্রক্রিয়া, তাহলে যার বিচার চলছে তাকে আপনি কিভাবে ইলেকশনে অংশগ্রহণ করতে দেবেন? ফলে আওয়ামী লীগের অবস্থান সম্পর্কে আমরা বলেছি তার নিবন্ধন আপাতত আপনি বাতিল করবেন এবং বিচারিক কার্যক্রম চলা পর্যন্ত তার রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ থাকবে। এবং এই নিবন্ধন বাতিল করার প্রশ্নে এটা যদি একটা জাতীয় ঐক্যমত্য, এই প্রশ্নে জাতীয় ঐক্যমত্য হবে না আমি এরকম মনে করি না। ফলে আপনি এটা সামনে আসলে কারা এটা নিয়ে কি মতামত তখন তো বেরিয়ে যাবে, সব দলকেই তখন এটার ব্যাপারে একমত হতে হবে। এবং জনগণ এটাই চায় যে আওয়ামী লীগের আগামী ইলেকশনের দল হিসেবে অংশগ্রহণের কোনো সুযোগ নাই। তো এই জিনিসটা যদি আপনি করেন, যেমন আজকে আমাদের দুটো সমাবেশ ছিল উত্তরা এবং পল্টনে, দুটো জায়গা থেকে আমরা একটা কথা বলেছি যে নির্বাচনের আগে বিচারটা দৃশ্যমান হতে হবে। তার মানে আওয়ামী লীগ সেখানে একটা বড় প্রশ্ন। বিচার আপনি চালান, এতগুলো কেস যে বিচার তো আপনাকে সময় লাগবে, কিন্তু কিছু মেজর বিচার তো করে ফেলা সম্ভব যদি সেগুলোতে বেশি সিরিয়াসনেস দেখানো হয়। যেমন আওয়ামী লীগের স্ট্যাটাসটা কি হবে, শেখ হাসিনা সহ তার যে ওবায়দুল কাদের, আরাফাত সহ এই যে টিমটা এই গণহত্যাটা এক্সিকিউট করেছে, মূল গণহত্যার নির্দেশদাতা, পরিকল্পনাকারী এবং যারা বাস্তবায়ন করিয়েছে একেবারে অন্যান্য রাষ্ট্রীয় যে যারা টপ পজিশনে ছিল, তাদের বিচার তো আপনি এখনই করে ফেলতে পারবেন। ঠিক আছে, এটা বিচার করা যাবে। বাকিগুলো চলুক, যে ভুরুঙ্গামারিতে যে পুলিশ অফিসার একটা হত্যাকাণ্ডে জড়িত কিংবা অন্য কোনো আওয়ামী লীগ কর্মী হত্যাকাণ্ডে জড়িত, সেটা আপনি তদন্ত করে তার শাস্তি দেবেন যেটুকু পাওয়া যাবে। মানে বিচারের ক্ষেত্রে আপনাদের মূল লক্ষ্য আসলে প্রতিশ্রুতি আদায় না। প্রতিশ্রুতি তো অবশ্যই, প্রতিশ্রুতি তো ব্যাপার, মানে আপনি বিচার করবেন, এটাই তো এই সরকারের মানে ম্যান্ডেট। দুটো জিনিস এই সরকারের ম্যান্ডেট, একটা হচ্ছে বিচার আর একটা হচ্ছে সংস্কার। এই দুটোই হচ্ছে ম্যান্ডেট। আপনাকে তো বিচার করতে হবে, এটা প্রতিশ্রুতি নতুন করে আদায়ের কিছু নাই। কিন্তু কিছু বিচারের মানে মেজর কতগুলো সিদ্ধান্ত মানে এই সময় মানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের উচিত দ্রুততম সময়ের মধ্যে এগুলোকে সবার আগে মনোযোগ দেয়। তার মধ্যে এই শেখ হাসিনা সহ যারা নির্দেশদাতা এবং পরিকল্পনাকারী, আপনি আগে এইটা যদি ক্রাইটেরিয়া ঠিক করেন যে কারা জুলাই গণহত্যা নির্দেশদাতা ছিল, কারা পরিকল্পনাকারী ছিল, তাদের আমরা আগে শাস্তি নিশ্চিত করব এবং তাদের আমরা আগে তদন্ত করে দেখবো যে এটা কিভাবে তারা পরিকল্পনা করলো। সেটা তো আপনি দেখবেন যে এটা আসলে একটা ওয়ান সেট অফ পিপল, তো তাদেরকে তো আপনি শাস্তি দিতে পারবেন। এবং আওয়ামী লীগের স্ট্যাটাস কি এটা আগে, যেমন আইনমন্ত্রীকে আমরা আইন উপদেষ্টাকে বলতে শুনলাম যে যদি রাজনৈতিক দল, যেহেতু এখন দল নিষিদ্ধের কোনো আইন এই মুহূর্তে নাই, তো রাজনৈতিক দলগুলোকে ঐক্যমত্যে এনে তারপর একটা সিদ্ধান্ত নেওয়া যাবে। তারা যদি প্রস্তাব করে, তিনি এমনটি বলেছেন, রাজনৈতিক দলগুলো যদি ঐক্যমত্যভাবে প্রস্তাব করে, তাহলে প্রধান উপদেষ্টা সকল রাজনৈতিক দলকে ডাকবেন, এনসিপি, বিএনপি, জামায়াত ইসলাম সহ সকল প্রধান দলগুলোকে প্রধান উপদেষ্টা ডাকবেন, সেগুলো জিজ্ঞেস করবেন যে আপনারা, আমরা চাই, আমরা মনে করি আগামী ইলেকশনে আওয়ামী লীগের দলগতভাবে অংশগ্রহণ করার সুযোগ নেই, এই ব্যাপারে আপনাদের মতামত বলেন। কিন্তু স্যার, আপনারা আওয়ামী লীগ নিষিদ্ধের ইস্যুতে বিএনপিকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন, কিন্তু ইতিমধ্যেই তো প্রধান উপদেষ্টা জানিয়েছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধে অন্তর্বর্তী সরকারের কোনো পরিকল্পনা নেই। না, আওয়ামী লীগকে আমরা এটা ইন্টারিমকেও কাঠগড়ায় দাঁড় করাই। যদি যখন আমরা ইন্টারিমের কাছ থেকে এই ধরনের কথাবার্তা শুনি, আপনি পরিকল্পনা নেই, এটা তো আগেই বলা উচিত না। এবং যখনই আপনি এটা বলেন তখনই জনগণের মধ্যে এর একটা প্রতিক্রিয়া তৈরি হয়। আমরা তো এটা বলি না যে এটা আওয়ামী লীগ নিষিদ্ধ করতে বিএনপি চায় না, যদিও বিএনপি তরফ থেকে দুই একবার বলা হয়েছে এই ব্যাপারে জনগণ সিদ্ধান্ত নেবে। ঠিক আছে, মানে এই ব্যাপারে তারা একটা মানে অস্পষ্টতা রেখেছে অতীতে। আজকে আবার রিজভী সাহেব খুব পরিষ্কার করে বলেছেন, কিংবা তাদের অনেক নেতা অনেক সময় পরিষ্কার করে বলেন, সেটা অস্বীকার করা যাবে না। আমরা তো তাদেরকে কখনো কাঠগড়ায় দাঁড় করাই নাই। আমরা বলেছি অন্য জায়গায় নানাভাবে স্থানীয় পর্যায়ে আওয়ামী লীগের পুনর্বাসন ঘটছে, আওয়ামী লীগের ব্যবসা বাণিজ্যের মানে কি বলে কেয়ারটেকার একটা দায়িত্ব অনেকে নিচ্ছে। ঠিক আছে, এইটা ঘটছে, আপনি স্থানীয় পর্যায়ে আমরা স্বীকার করি বা না, কিংবা যেমন নরসিংদীতে এরকম হয়েছে, অন্যান্য জায়গায় হয়েছে, একটা ফৌজদারি অপরাধের আসামি আওয়ামী লীগ ধরা পড়েছে, তাকে অন্য একটা দলের নেতাকর্মীরা গিয়ে ছাড়িয়ে আনছে, প্রভাব বিস্তার করছে যে ছেড়ে দিতে হবে। এগুলো ঘটছে সারা দেশে। সেইটাতে আমরা বলছি যে আওয়ামী লীগের একদিকে নির্বাচন জিকির চলতে থাকবে সারা দেশে, আপনি জাতীয় পর্যায়ে চালাবেন, আর স্থানীয় পর্যায়ে আওয়ামী লীগের পুনর্বাসন ঘটতে থাকবে। হ্যাঁ, পুলিশ যদি পুলিশ তো এমনিতেই নিষ্ক্রিয়, তার মধ্যে যদি পুলিশ কাউকে গ্রেফতার করে আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকে যারা অপরাধে জড়িত, আপনি তখন গিয়ে ছাড়িয়ে আনবেন বা ছাড়িয়ে আনার জন্য চাপ প্রয়োগ করবেন, এটা তো হতে পারে না। সেইটার কথা আমরা বলেছি। বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী যেমনটি বললেন যে জুলাই চার্টার যদি তৈরি হয়ে যায় তাহলে আসলে ডিসেম্বর পর্যন্ত নির্বাচনের জন্য অপেক্ষা করার দরকার নেই, তার আগেই নির্বাচন সম্ভব, এমনটি মনে করেন কিনা? জুলাই চার্টার হয়ে গেলে অবশ্যই নির্বাচন সম্ভব,
তারপর সিদ্ধান্ত নিতে হবে যে জুলাই চার্টার বাস্তবায়নটা কি প্রক্রিয়া হবে, এটা নিয়ে কথা বলতে হবে। এবং সেটা নিয়ে কথা বলে তারপর একটা কারণ যে প্রস্তাবগুলো ইতিমধ্যে আছে যে গণভোটের মধ্য দিয়ে হবে, গণপরিষদের মধ্য দিয়ে হবে, নাকি গণপরিষদ কাম পার্লামেন্টের মধ্য দিয়ে হবে, নাকি এই সরকারি অধ্যাদেশ দিয়ে করবে, এই ব্যাপারে তো আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। যদি এটা সিদ্ধান্তটা নিয়ে ফেলা যায় এবং কি কি সংস্কার হবে, সংস্কার জুলাই চার্টার তো হবে আসলে ঐক্যমত্যের ভিত্তিতে, এবং জুলাই চার্টারে কিছু মৌলিক জিনিস আছে সেগুলোকে রাজনৈতিক দলগুলোকে এক জায়গায় কিভাবে সরকার আনবে, যেমন ধরুন 2 বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না, এটা একটা, এরকম আরো কয়েকটা আছে। সীমানা পুনর্নির্ধারণ কারা করবে, প্রধান বিচারপতির নিয়োগটা কিভাবে হবে, এনসিসির প্রশ্নে অর্থাৎ সাংবিধানিক কাউন্সিল, এগুলো খুব ফান্ডামেন্টাল কতগুলো বিষয় আছে যেগুলোর বিষয়ে কিন্তু সবাই একমত নাই। তাহলে আপনাকে আগে একমত করাতে হবে সবাইকে, মানে একটা জায়গায় আনতে হবে। সেটা করার পরে জুলাই চার্টার হবে এবং জুলাই চার্টারের ভিত্তিতে ইলেকশন হবে। এটা ডিসেম্বর যে টাইমলাইন বলেছে, ডিসেম্বর থেকে আমি মনে করি যে ডিসেম্বর টু জুন যে বলেছেন প্রধান উপদেষ্টা, এর মধ্যেই ইলেকশন হবে। এর আগে ইলেকশনের খুব একটা বাস্তবতা আছে বলে আমি মনে করি না। বিএনপির এই কথাটা বা আমির খসরু সাহেবের এই কথাটাকে আমি খুব বেশি আমলে নিতে চাই না, এই কারণে যে তারা কিন্তু অগাস্টের 8 তারিখ থেকেই ইলেকশন, 3 মাসের মধ্যে ইলেকশন দেওয়া সম্ভব এই কথা বলেছেন। যখন সালাউদ্দিন সাহেব প্রথম দেশে এসে ওনার প্রথম যে পাবলিক বক্তব্য ছিল সেখানে উনি বলেছেন যে 4 মাসের মধ্যে ইলেকশন দেন। তারপর আস্তে আস্তে উনি অবস্থান পরিবর্তন করেছেন। সুতরাং ইলেকশন তো বিএনপি অগাস্ট মাস থেকে চাচ্ছে, 3 মাসের মধ্যে 4 মাসের মধ্যে, কিন্তু বাস্তবতা হচ্ছে এখন ডিসেম্বরের মধ্যে তার ইলেকশনের জন্য বলছিল কাট অফ টাইম ডিসেম্বর। এখন যদি বলে যে ডিসেম্বরের আগে ইলেকশন দিয়ে দিতে হবে, এটা তো ওই যে সংস্কারগুলোকে কোনো একরকম করে একটা কিছু একটা 9-6 করে তারপর আমি ইলেকশনের দিকে চলে যাই, ওইরকম একটা জিনিস হয়ে যায়। ওইটা হওয়াটা উচিত হবে না। সংস্কারের প্রশ্নে ফার্ম কমিটমেন্ট দেখাতে হবে এবং তারপর ডিসেম্বর টু ফেব্রুয়ারি টু মার্চ কিংবা সর্বোচ্চ জুন এর মধ্যেই ইলেকশনটা হবে বলে আমি মনে করি। একদিকে এনসিপি যৌক্তিক সংস্কারের কথা বলছে, অন্যদিকে আবার গণপরিষদ নির্বাচনের কথা বলছে, সাংঘর্ষিক কিনা? না, একেবারেই না। মৌলিক সংস্কার কথা বলেছি আমরা। মৌলিক সংস্কার কথাটা খুব সুনির্দিষ্ট, মানে যে আপনি পোশাকি সংস্কার না, পুলিশের পোশাক চেঞ্জ করে দিলেন, কি হবে তাতে? পুলিশের ক্যারেক্টার বদলাতে হবে, মানে যে আইনে পুলিশ চলে সেটা বদলাতে হবে। এবং মৌলিক সংস্কার মানে আসলে রাষ্ট্রের ক্ষমতা কাঠামোর সংস্কার প্রধানত। দেখবেন বিএনপি আজকেও তারা কমিশনে গিয়েছে এবং তারা বলার চেষ্টা করছে আমরা ম্যাক্সিমাম সংস্কারে একমত। আপনি যদি 99% সংস্কারেও একমত হন, মানে যেগুলো পোশাকি সংস্কার, মূলত যেখানে ক্ষমতা কাঠামোটা প্রধানমন্ত্রীর হাতে সকল ক্ষমতার অধিকারী প্রধানমন্ত্রী থাকেন সাংবিধানিকভাবে, এই জায়গাটা যদি আপনি দ্বিমত করতে থাকেন তাহলে কিন্তু কোনো সংস্কার কাজে আসবে না। সুতরাং ওইটা হচ্ছে মূল জায়গা যেখানে আপনাকে একমত হতে হবে। এবং সেই ক্ষেত্রে যেমন রাষ্ট্রীয় পদগুলো, সাংবিধানিক পদগুলো নিয়োগ কি প্রক্রিয়া হবে, কে নিয়োগ দেবে, প্রধানমন্ত্রীর ক্ষমতা সাথে রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য কিভাবে হবে, 70 অনুচ্ছেদের স্ট্যাটাস কি হবে, এক্সিকিউটিভ, যেমন এক্সিকিউটিভের ক্ষেত্রে বলা হয়েছে যে নির্বাহী কর্তৃত্ব প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রী পরিষদ নির্বাহী কর্তৃত্ব প্রয়োগ করবে। এখানেও কিন্তু বিএনপির বিরোধিতা আছে, মানে তারা প্রধানমন্ত্রীর কাছে পুরো নির্বাহী কর্তৃত্বটা রাখতে চায়। এইগুলো হচ্ছে ফান্ডামেন্টাল, যেটা আপনার স্টেটের ক্যারেক্টারটা ঠিক করে দেয়। এগুলোর প্রশ্নে একমত না হয়ে আপনি যদি বলেন যে আমি অন্য সকল কিছুতে একমত, অর্থাৎ তখন জিনিসটা দাঁড়ায় যে সংস্কারগুলো টিকবে কি টিকবে না সেটা প্রধান নির্বাহীর ইচ্ছা অনিচ্ছার ব্যাপারে পরিণত হয়। এইটা তো তখন সংস্কারগুলো আপনি টেকাতে পারবেন না এত কিছুর পরে। তো সেটা এই কারণে আমরা বলছি মৌলিক সংস্কারটা করতে হবে। মৌলিক সংস্কারের মানে রাষ্ট্রের ক্ষমতা কাঠামো যেটা এখন অগণতান্ত্রিক আছে এটাকে আপনাকে গণতান্ত্রিক করতে হবে, বা এক ব্যক্তিকেন্দ্রিক আছে এটাকে আরো ডেমোক্রেটিক করতে হবে এবং জবাবদিহির আওতায় আনতে হবে। স্টেট ইনস্টিটিউশনসগুলো থেকে সরকারের কর্তৃত্বের কাছ থেকে স্টেট ইনস্টিটিউশনগুলো নিয়ে আসতে হবে। এটা হচ্ছে প্রধান সংস্কার। আপনাদের অনেক নেতাকর্মী বলে যে সংস্কারের প্রস্তাবগুলো ওয়ার্ড বাই ওয়ার্ড বাস্তবায়ন করে তারপরে নির্বাচনের পথে যেতে চায় এনসিপি। না, যদি ওয়ার্ড বাই ওয়ার্ড এই সময়ের মধ্যে বাস্তবায়ন করা যায় করবে, হ্যাঁ। আর সব বিষয়তে একমত হবে না। জুলাই চার্টারটা তো হবে ঐক্যমত্যের ভিত্তিতে, এবং জুলাই চার্টার যেটুকু হবে এইটুকু অবশ্যই ওয়ার্ড বাই ওয়ার্ড আপনাকে বাস্তবায়ন করতে হবে। আর কারণ জুলাই চার্টারটা আপনি খেয়াল করেন, 6টা, আমি অন্য 11টা কমিশনের মধ্যে বাকি 5টা বাদই দিলাম, 6টা প্রধান সংস্কার কমিশন তারা এইরকম ঢাউস প্রস্তাব দিয়েছে। সেটা থেকে আপনি কাটছাট করে স্প্রেডশিটে আসছেন, সেই স্প্রেডশিটেরও সব বিষয়ে সবাই একমত না। সেটা থেকে আবার কাটছাট করে সবগুলো নিয়ে আপনি একটা জুলাই চার্টার হবে আসলে একটা পুস্তিকা। তো সেটুকু থেকে যদি আপনি আবার মানে সবগুলো সংস্কার করতে না দেন তাহলে কোথায় গিয়ে দাঁড়ালাম আমরা? তার অর্থ সেখানেও প্রশ্ন আসে, জুলাই চার্টার তৈরি হলো সেটি তো আসলে সংস্কারের রূপরেখা, কিন্তু সেই রূপরেখা বাস্তবায়ন কে করবে, অন্তর্বর্তী সরকার না নির্বাচিত সরকার? এখানে আমাদের আর্গুমেন্টটা হচ্ছে যে যেগুলো সংবিধান সম্পর্কিত না সেগুলো এই সরকারই করবে। কারণ এই সরকার যদি কোনো সংস্কার না করে তাহলে এই সরকার 2 বছর থাকবে কেন বা 1.5 বছর থাকবে কেন? ঠিক আছে, আপনি আদারওয়াইজ আপনি যদি শুধু নির্বাচনের সরকার হতেন 3 মাস 4 মাসে চলে যেতেন, কিন্তু আপনি শুধু নির্বাচনের সরকার না। তাহলে যেগুলো সংবিধান সম্পর্কিত না সেগুলো এই সরকার করবে, কিন্তু যেগুলো সংবিধান সম্পর্কিত সেগুলো হতে হবে গণপরিষদে অথবা গণপরিষদ কাম পার্লামেন্টের যে কথাটা আমরা বলেছি, বা এটা আসলে জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রস্তাবেও আছে সেটাতে। তাহলে এটা সাংঘর্ষিকের কিছু নাই। সংস্কার আপনি কিছু এখনই করছেন, এটা তো জাস্ট ঐক্যমত্যের বিষয়। ঐক্যমত্যের পরে আপনি একটা অধ্যাদেশ দিয়ে করে ফেলবেন এবং তারপরে আসলে যখন গণপরিষদ বসবে সেই গণপরিষদে এগুলোকে আপনার মানে অনুমোদন করে দেওয়া হবে শেষ। এরপরে গণপরিষদ তো 120 দিন কিংবা ইভেন এটা 60 দিনও হতে পারে। গণপরিষদ 60 দিনের মধ্যে গণপরিষদের কাজ শেষ, এরপর এটা পার্লামেন্ট। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। সোহরাব হোসেন, মতপার্থক্যের এই রাজনৈতিক বাস্তবতায় আসলে সংস্কার ও নির্বাচন নিয়ে আমরা সংকটের সমাধান কিভাবে করব? না, গণতান্ত্রিক সমাজ তো মতপার্থক্য তো সৌন্দর্য। যদি একমত থাকতো তাহলে তো একদল হতো।
আমি তো মনে করি যে এটি সমস্যা না, সমস্যা হচ্ছে পারস্পরিক আস্থার সংকট। এখন এখানে যদি কোনো একটি পক্ষ অন্য পক্ষকে আস্থায় না নেয় এবং নিজেদের মতো করেই সমাধানটা চায়, তাহলে সমাধান হবে না। সেটি এনসিপির ক্ষেত্রে যেমন সত্য, জামাত ইসলামের ক্ষেত্রে সত্য, বিএনপির ক্ষেত্রে সত্য, অন্য দলের বাম দলগুলোর ক্ষেত্রেও সত্য। এখন 5 আগস্টের পর কি ছিল? লক্ষ্য ছিল স্বৈরাচার হটানো, স্বৈরাচারকে হটানো গেছে। এখন হচ্ছে নতুন রাষ্ট্র কাঠামো কিভাবে তৈরি হবে। আমরা গণতন্ত্রে নেই, এটা বিশ্বাস করতে হবে। অন্তর্বর্তী সরকার অন্তর্বর্তী ব্যবস্থায় আর মধ্যে আছে। তো এখন গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে কোথায় গলদগুলো আছে, কোথায় সমস্যাগুলো আছে, এগুলো চিহ্নিত করছে যার যার মতো করে দলগুলো, এবং তো সুপারিশ করছে। নির্বাচন কি বলে, সংবিধান সংস্কার কমিশন থেকে শুরু করে সব কমিশনই চিহ্নিত করেছে, এবং তাদের মধ্যেও আবার দ্বিমত আছে, মতৈক্য আছে অনেকগুলো ক্ষেত্রে। আমরা লক্ষ্যে পৌঁছতে চাই কিনা, অর্থাৎ আমরা একটা গণতান্ত্রিক সমাজ চাই কিনা, একটা গণতান্ত্রিক ব্যবস্থা চাই কিনা, সেই গণতান্ত্রিক ব্যবস্থা চাইলে তাহলে অনেক কিছুই আসলেই সারোয়ার তুষার যেটা বলছেন যে মৌলিক পার্থক্য, মৌলিক সংস্কার করতে হবে, মৌলিক কাঠামোগত সংস্কার। তবে এনসিপি সহ রাজনৈতিক দলগুলো যাকে মৌলিক বলছে সেটাই মৌলিক নয়। তার কারণ হচ্ছে বাংলাদেশ যে রাষ্ট্র কাঠামো, যে এর নিয়ন্ত্রণ করে কারা? নিয়ন্ত্রণ করে একটা ক্ষুদ্র গোষ্ঠী। এর মধ্যে রাজনীতিক আছে, এর মধ্যে সাংবাদিক আছে, এর মধ্যে ব্যবসায়ী আছে, এর মধ্যে কি বলে শিক্ষক আছে, আইনজীবী আছেন। কিন্তু যারা এই রাষ্ট্রের মূল শক্তি, যারা বৃহত্তর মানুষ, কৃষক, শ্রমিক, সাধারণ খেটে খাওয়া মানুষ, এবং জুলাই আগস্ট অভ্যুত্থানেও যাদের কি বলে অগ্রণী ভূমিকা ছিল, যাদের বলিষ্ঠ ভূমিকা ছিল, তারা কিন্তু এই কোন ধরনের সরকার হবে, কি হবে, তারা একটা চেয়েছে, তারা 5 বছর পর একটা ভোট দিতে চায়। তারা নিজের নির্বাচিত প্রতিনিধিকে, নিজের পছন্দের প্রতিনিধিকে দিয়ে রাষ্ট্র পরিচালনা করবে। এই যদি আস্থা না রাখে আবার সরিয়ে দিতে পারবে। এই সরিয়ে দিতে পারা একটা হচ্ছে তাদের মৌলিক। দ্বিতীয় হচ্ছে তার যে রাজনৈতিক, তার যে অর্থনৈতিক অবস্থান, তার যে অর্থনৈতিক চাহিদা, অর্থাৎ মানুষের আমরা তো গণতন্ত্রের কথা বলছি, আমরা মত প্রকাশের স্বাধীনতার কথা বলছি। এখনও বাংলাদেশের অধিকাংশ মানুষ তো কি বলে তার যে মৌলিক চাহিদা পূরণ করতে পারছে না। খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্যসেবা, এই যে 5টি মৌলিক চাহিদা, এই মৌলিক চাহিদা যদি পূরণ না হয় তাহলে কোনো গণতন্ত্র কাজ করবে না, কোনো সংস্কার কাজ করবে না, কোনো কাঠামোই কাজ করবে না। সুতরাং আগে একমত হতে হবে এই ব্যাপারে যে ওই মানুষগুলো যারা কথা বলতে পারেন না, যারা এই টেলিভিশন টক শো অথবা জাতীয় ঐকমত্য কমিশনে যেতে পারেন না, তাদের কথা কে বলবে? আমার তো মনে হয় এখানে বড় ঘাটতি আছে। বিএনপি পুরনো দল, তার পুরনো ধারায়, এমনকি এনসিপি, যাদের কাছে আমাদের বড় প্রত্যাশা ছিল, তরুণদের দল, তরুণদের উদ্যম, তরুণদের উদ্দীপনা, এবং তারা বাধাবিঘ্ন কোনোটা গ্রাহ্য করবে না, কিন্তু তাদের মধ্যেও কিন্তু পুরনো ধারাটা লক্ষ্য করছি। এখানে আমার সংখ্যা, সেই পুরনো নতুন বন্দোবস্ত, পুরনো ধারা, সাংঘর্ষিক এই বিষয়গুলো নিয়ে আসলে আলোচনা আসতে চাই একটা বিরতির পর। দর্শকদের সাম্প্রতিকের এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। ফিরে এলাম, দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিক। আমরা আবারও ফিরছি আলোচনায়। সোহরাব হাসান, যে আলোচনায় আমরা ছিলাম, আমরা গণঅভ্যুত্থানের পর রাজনীতি সংস্কৃতিতে কতটা পরিবর্তন আনতে পারলাম? একই তো প্রশ্ন। খুব যে পেরেছি তা না। আপনি যে দুই দলের দুই নেতার যে উদ্ধৃতি দিলেন, সেখানে তো মনে হচ্ছে পাল্টাপাল্টি। আমরা তো ভেবেছিলাম যে 5 আগস্টের পরে পাল্টাপাল্টি থাকবে না। আওয়ামী লীগ আমলে দেখতাম যে ওবায়দুল কাদের বক্তৃতা শুরু করতেন বিএনপি দিয়ে, শেষ করতেন বিএনপি দিয়ে। এখনও সব কিছুতে আওয়ামী লীগের পুনর্বাসনের যে প্রশ্নটি এসেছে, আমার তো ভয় হচ্ছে এই সব রাজনৈতিক দলগুলো মিলে একে অপরকে যখন পুনর্বাসনের অভিযোগ করে, যে বিএনপি যখন বলে যে এনসিপি আওয়ামী লীগকে পুনর্বাসন করছে, এনসিপি যখন বলে বিএনপি পুনর্বাসন করছে, তখন সন্দেহ হয় যে তারা মিলেমিশে এটা করছে কিনা, মিলেমিশে এই সুবিধাটা নিচ্ছে কিনা। সুতরাং একটা কঠিন চ্যালেঞ্জ সামনে, মানে গণতন্ত্রের চ্যালেঞ্জ। নির্বাচনে এক পক্ষ জয়ী হবেই,
আর নির্বাচনে জয় পরাজয়ের চ্যালেঞ্জ নেই, কারণ এবং এই এত বড় গণঅভ্যুত্থানের পর যে নির্বাচন হবে, এখানে এই অন্তর্বর্তী সরকার থাকলেও মোটামুটি ভালো নির্বাচন হবে, না থাকলেও ভালো নির্বাচন হবে। ধন্যবাদ জানাচ্ছি সোহরাব হাসান। আমার হাতে সময় খুবই কম, বাকি অতিথিদের কাছে যেতে হচ্ছে। সারওয়ার তুষার, সোহরাব হাসান গণতন্ত্রের চ্যালেঞ্জগুলো তুলে ধরলেন, কিন্তু রাজনীতির চ্যালেঞ্জ সম্পর্কে যদি আমি জানতে চাই, আমি যদি একটু যুক্ত করি, এনসিপির পদধারী নেতা সালাউদ্দিন তানভীরকে তদবির বাণিজ্যের অভিযোগে দল থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের কাগজ সরবরাহে 400 কোটি টাকা কমিশন নেওয়ার অভিযোগ ওঠে তানভীরের বিরুদ্ধে। প্রভাব খাটানোর রাজনীতি, তদবির বাণিজ্য, 400 কোটি টাকার দুর্নীতি, সবকিছু আমরা যদি 1.5 দশকের ফ্যাসিবাদী শাসনামলের কথা মনে করি, তার সাথেই তো মিলে যাচ্ছে। অ্যাবসলিউটলি, এবং এটা খুবই দুঃখজনক। তো যে কারণে যখনই আমরা এটা জানতে পেরেছি, আমরা তাকে সাময়িক অব্যাহতি দিয়েছি এবং তার ব্যাপারে আমাদের ইন্টারনাল তদন্ত চলছে, এবং যদি এটা প্রমাণিত হয় আমরা সরকারের প্রতি আহ্বান জানাবো, সরকারের সংশ্লিষ্ট বিভাগ আছে, একটা আইনানুগ ব্যবস্থা নেবে, সেখানে আমাদের কিছু করার নেই। আমাদের যদি প্রমাণিত হয় তাহলে যা ব্যবস্থা নেওয়া উচিত আমাদের সাংগঠনিক, সেটা আমরা নেব। আপাতত যেহেতু অভিযোগ এসেছে, আমরা মানে সাময়িক অব্যাহতি দিয়েছি। এখন তদবির বাণিজ্য কিংবা আরও যে সমস্ত ঘটনার কথা আপনি বললেন, এগুলো মহামারী আকারে, মানে আগে শুধু আওয়ামী লীগ করতো, এখন তো স্টেক হোল্ডার অনেক বেড়ে গেছে সবাই। এরকমও আছে, আমি রাজনৈতিক দলের নাম বলবো না, আপনি বিএনপি মনে করেন না, কারণ আমরা তো বেশি বিএনপিকে ধরে কথা বলি, আরও আছে কিন্তু প্লেয়ার, তারা এরকম করেছে যে উপদেষ্টার কাছে গেছে যে একটা কোনো সুবিধার জন্য, তদবিরের জন্য, বের হয়ে এসে বলছে অমুক উপদেষ্টা পদত্যাগ চাই, মানে জাস্ট বেরিয়ে এসে এই কথা বলেছে। এইগুলোও তো আছে আমাদের রাজনীতির মধ্যে, এই খেলা কিংবা এই ছলনা, এগুলো আছে। এখন এখান থেকে আমাদের বের হতে হবে, কারণ হচ্ছে এখন এই রাজনীতি যেটা ভাই বললেন যে পাল্টাপাল্টি কিংবা অন্যান্য চর দখলের মতো করে মাঠ দখলের যে রাজনীতি, এটা কিন্তু বাংলাদেশের জনগণ আর চায় না, পছন্দ করে না। ঠিক আছে, আপনাকে রাজনীতির ক্ষেত্রে প্রত্যেকটা রাজনৈতিক দলকে পরস্পরের প্রতি প্রতিযোগিতা থাকবে, সমালোচনাও থাকবে পরস্পরের প্রতি, কিন্তু কতগুলো ব্যাপারে একেবারেই কনসেনসাসে আসতে হবে। এটা আপনি সংবিধান দিয়েও করতে পারবেন না, এটা আপনি ওই আইন দিয়েও করতে পারবেন না, এটা করতে হবে রাজনৈতিক দলগুলোর পরস্পরের সাথে, যে আমি বিরোধী দলকে মাঠে দাঁড়াতে দেবো, আমার সমালোচনা করতে দেবো, ঠিক আছে, যেই সরকারে থাকবে, কারণ তাকে মাথায় রাখতে হবে যে তাকেও বিরোধী দলে যেতে হবে। বাংলাদেশের একটা প্রধান সমস্যা কিন্তু এইটা, যে পিসফুল ট্রানজিশন অফ পাওয়ারটা হয় না। প্রত্যেকবার আপনি যখনই এই ক্ষমতা হস্তান্তরের মুহূর্তটা আসে, বাংলাদেশ একটা গৃহযুদ্ধের মধ্যে পড়ে যায়, মানে অলমোস্ট একটা গৃহযুদ্ধের মধ্যে পড়ে যায়, এবং একটা ডেডলক। মানে সর্বশেষ আপনি দেখেন এই 2006 সালে 4th সংশোধনীকে কেন্দ্র করে যে আওয়ামী লীগের যে লগি বৈশার তাণ্ডব, এবং তার মধ্যে দিয়ে লাশের উপর নৃত্য করলো তারা, এটাকে তারা নাম দিল গণতন্ত্রের পুনরুদ্ধার। হ্যাঁ, 28 অক্টোবরের কথা বলছি 2006 সালে, এবং তার মধ্যে দিয়ে 111 আসলো। সেই 111কে তারা বললো যে আমাদের আন্দোলনের ফসল, এবং বিএনপি ওই সরকারকে মানে প্রত্যাখ্যান করলো, এবং তার মধ্যে দিয়ে ইলেকশনে আবার ঠিকই বিএনপি গেছে, কিন্তু ওই ইলেকশনের মধ্যে দিয়ে আসা আওয়ামী লীগ এই যে 15 বছরে যা করলো আর কি। তো এই যে শান্তিপূর্ণ এটা মিনিমাম একটা সংস্কার যদি এবার করতে হয়, সারা মানে এটা হচ্ছে যে আমাকে কোনোভাবেই আমি একদিনের জন্য অনির্বাচিতভাবে ক্ষমতায় থাকবো না। বাংলাদেশে যতবার সামরিক কূ হয়েছে কিংবা এই ধরনের অবৈধ পন্থায় যারা ক্ষমতা দখল করেছে, তারা কিন্তু রাজনৈতিক দলগুলোর এই সমস্ত কর্মকাণ্ডের মানে প্রতিক্রিয়াতেই করেছে, এবং তাদের একটা খুব সুন্দর তখন ছুতা থাকে যে রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে হানাহানি করছে, সুতরাং আমাদের উই নিড টু টেক ওভার, এটা তারা বলতে পারে। এই জিনিসটা বন্ধ করতে হবে। নির্বাচিতভাবে ক্ষমতায় এসে অনির্বাচিতভাবে ক্ষমতায় থাকার মানে ইচ্ছা বা অভিলাষ, উচ্চাভিলাষ, এগুলো থেকে সরে আসতে হবে। এবং সবসময় আমাকে দেখেন, যখন আপনি বন্ধ করে দেন এই রাস্তাটা, তখন কি ঘটে? আওয়ামী লীগের পরিণতি কি আজকে আপনি অন্য দলকে ক্ষমতা আসতে দেবেন না, সুষ্ঠু নির্বাচনের উপর আপনার ভরসা নাই, তার পরিণতি হচ্ছে আজকে এই 15 বছর পরেও আমি ধরে নিব যে 15 বছরটা হচ্ছে বাংলাদেশের হাইয়েস্ট টাইম। এই টাইম আর কেউ পাবে না, মানে এতদিন আর কেউ ক্ষমতা থাকতে পারবে না, কারণ বাংলাদেশে সবচেয়ে ভয়ঙ্কর শক্তিশালী দলই হচ্ছে, তার সিলিংটা হচ্ছে 15 বছর। বাকি সবাই কিন্তু এর চেয়ে কম চেষ্টা করলেও এত বেশি পারবে না। তাহলে আপনার বেটার হচ্ছে সবসময় সুষ্ঠু নির্বাচনের উপর আস্থা রাখা, এবং জনগণ ভোট দেবে, এবং জনগণের ভোটকে আমি কখনোই ম্যানিপুলেট কিংবা হাইজ্যাক করতে চাইবো না। আমাকে বারবার ভোট দিলে আমি আসবো, না দিলে আমি বিরোধী দল হিসেবে মেনে নেব। সরকারের দায়িত্ব হচ্ছে বিরোধী দলকে অত্যাচার না করা, এবং তারপর প্রত্যেক 5 বছর পর পর নিয়মিতভাবে ভোটের ব্যাপারটা হবে। এই জিনিসটা আমাদের নিশ্চিত করতে হবে যে একটা গুণগত পরিবর্তনের কথা, এটা একটা মেজর গুণগত পরিবর্তন। ধন্যবাদ জানাচ্ছি সারওয়ার তুষার। খন্দকার মাশরুকুর রহমান মাসুক, একই ব্যক্তি একাধারে প্রধানমন্ত্রী, দলীয় প্রধান ও সংসদ নেতা হতে পারবেন না, এবং এক ব্যক্তি সর্বোচ্চ 2 বার প্রধানমন্ত্রী হতে পারবেন। এই দুই প্রস্তাবে একমত নয় বিএনপি। আমরা বিগত সময়ের কথা যদি তুলে ধরি, আমরা দেখেছি যে ব্যক্তিতান্ত্রিক স্বৈরতন্ত্র। আপনি আমাকে একটু সময় দেন, আমি ঘড়ি দেখেছি, আমাকে সবচেয়ে কম সময় দিয়েছেন। হ্যাঁ, আমি আগে আওয়ামী লীগের পুনর্বাসনের কথাটা বলতে চাই। দেখুন, 111 মঈনুদ্দিন ফখরুদ্দিনের সরকার 2 বছর বিএনপির স্টিম রোলার চালাইছে, এবং তকমা বিএনপির কপালে তিলক আঁকতে চেয়েছিল, ব্যর্থ হয়েছে। তারপর 2009 সালে নির্বাচন বাংলাদেশের মানুষের অজান্তে
কারচুপি হয়েছে, বিএনপি 29টা সিট পর দল নয় করেছে। 14তে ইলেকশন হয়েছে, সেই ইলেকশনে 151টা সিট বিনা প্রতিদ্বন্দ্বিতা, 154টা সিট বিনা প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। বিএনপি যদি ওই ইলেকশনে, শেখ হাসিনা ইলেকশনে অন্তত পক্ষে 60% ফ্রি অ্যান্ড ফেয়ার করে বিএনপি যদি ইলেকশনে যায়, হয় বিএনপি ক্ষমতায়, আওয়ামী লীগ বিরোধী দল, তো আওয়ামী লীগ ক্ষমতায়, বিএনপি বিরোধী দল। 14 আসে কোথায়? 24 আসতো কোথায়? কোথায় 24 আসতো? আসতো না। 18 সনে যদি নির্বাচন ফ্রি অ্যান্ড ফেয়ার কিছুটা করতো, হয় আওয়ামী লীগ ক্ষমতা না বিএনপি ক্ষমতায়, আর 24 আসতো কোথায়? আমি বলি, আমি কেন বললাম এই যে আমাদের ছোট ভাই সমতুল্য এই দলের রেজিস্ট্রেশন হয় নাই, এই দলের রাজনৈতিক দলের মেম্বার হয়তো কবে হয়েছে আমার জানা নাই, এর পূর্বে কোন কোন দায়িত্ব পালন করে আসছে সেটাও আমার জানা নাই। আমি বলি 1 লক্ষ মামলা, 60 লক্ষ আসামি বিএনপির নামে হয়েছে, মৃত্যু হয়েছে কয়েক হাজার, গুম হয়েছে প্রায় 6-7 হাজার, পঙ্গুত্ব জীবন যাপন করছে কয়েক হাজার। বেগম খালেদা জিয়া একটা টাকা তসরুপ করে নাই, অশীতিবরে বৃদ্ধকে 2 বছর কারাগারে রেখেছে। 11 সরকার বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানে পঙ্গু করেছে, কোকোকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। আপনার সেই বিএনপি আওয়ামী লীগকে পুনর্বাসন করবে? তবে রাজনীতিতে শেষ বলতে কিছু নাই। কেন বললাম এই কথাটা জানেন? এটার ভাইয়ের মনে আছেন, সুরাব ভাইয়ের, শেখ হাসিনা চিটাগাং কালো দিঘির বা লাল দিঘির ময়দানে বলেছেন এরশাদের নেতৃত্বে যে ইলেকশনে যাবে সে জাতীয় বেঈমান। ঢাকায় এসে সে আর জামাত মিলে 86 সনে নির্বাচনে অংশগ্রহণ করে সুরেছেন এরশাদকে একটা নির্বাচিত সরকারকে উৎখাত করে ক্ষমতায় বসেছে। তাদেরকে আওয়ামী লীগের মতো একটা পুরনো দল আর জামাত ইসলাম তাদেরকে বৈধতা দিয়েছে, করে নাই? না, আমি বলি একই ঘটনার আমি বলি আমি আসি আপনার উত্তরে, আমি উত্তরে আসি। আমাকে একটু বলতে দেন, আমাকে বলতে দেন, আমাকে ব্যাখ্যাটা শুনবো। বিরতির সময় হয়েছে, আবার আমি বিরতি নিয়ে আপনার কাছেই ফিরছি। দর্শক ফিরে এলাম, দেখছেন দেশ সাম্প্রতিক। আমরা আবারও ফিরছি আলোচনায়। খন্দকার মাশরুকুর রহমান যে আলোচনায় আমরা ছিলাম, প্রধানমন্ত্রী একচ্ছত্র ক্ষমতা পেলে আবারও যে ব্যক্তিতান্ত্রিক স্বৈরতান্ত্রিক হয়ে উঠবে না, এর নিশ্চয়তা কি? আপনার সাথে আমি সম্পূর্ণভাবে একমত। আমি একটা রাজনৈতিক দলের কর্মী হিসাবে আমার 45 বছর রাজনীতির জীবনে গণতন্ত্রের জন্যে ছাত্র রাজনীতি বলেন, তারপর যখন মূল রাজনীতি আমি পা রাখি, এই গণতন্ত্রের সংগ্রামে রাজপথে বেশি ছিলাম। সেই দিকে আমি এখনো পৃথিবীতে সবাই ভালোভাবে গণতন্ত্রের উপরে ভালো কোনো পদ্ধতি বের হয়নি। আমি সম্পূর্ণভাবে আমি গণতন্ত্রের বিশ্বাসী। সেই অর্থে সেটা আমি হই আর যেই হোক, অ্যাবসলিউট একটা ক্ষমতা থাকলে তার মধ্যে একটা স্বৈরতান্ত্রিক ভাব তৈরি হয়। এটা আমাকে দিয়ে আমি বুঝতে পারি। সেই অর্থে আমি যেমন অনেকবার বলেছি, একটা দেশে একটা শক্তিশালী বিরোধী দল থাকা দরকার জনগণের কল্যাণের জন্য, এবং সরকারের ভুল ত্রুটি ধরিয়ে দেওয়া। এবং আমি মনে করি, যেমন আমি একটা টক শো পর বেরিয়ে বললেন, আমার একজন বলছেন যে এই কথাটা আপনি না বললেও পারতেন, আমি তার কাছে শিখেছি। এবং সে বলেছেন আপনি আপনার এলাকায় 2 জন সমালোচক তৈরি করবেন, কট্টর সমালোচক, খালি আপনার সমালোচনা করবেন, তাহলে আপনার সংশোধন হতে পারবে। পার্লামেন্টে যদি সেরকম থাকতো তাহলে বিগত দিনে যা লুটপাট হয়েছে দেশের, এটা সুযোগ হতো না। দেখেন, এই 2 জন সম্মানিত আলোচক বলেছেন যে দুর্নীতির একটা বিষয় আমি বলতেই হয়, দুর্নীতি বিগত দিনের ছিল, এখন আছে, ভবিষ্যতে থাকবে। তবে আরে ভাই, একটা পাউরুটি 2500 টাকা, একটা গাছ 5 লাখ টাকা, একটা পর্দা 37 লক্ষ টাকা, একটা বালিশ উঠাইতে 6000 টাকা। হোটেল ইন্টারকন্টিনেন্টাল এক ছেলে, ওর সাথে আমার দুবাই দেখা এলাকায়, আমার এলাকায় এবার ও আসছে গত পরশুদিন আমার বাসায়, বলে যে শুনেন, আমি বললাম এটা খুব সুন্দর করছে রেনোভেশন, এটা 200 কোটি টাকা ছিল, 800 কোটি টাকা করছে। বলছে এটা 4 চামিচের মূল্য ধরছে 3000 টাকা। আমি আমার জীবনে প্রথম রেডিওর ডিজির কাছে গিয়েছিলাম, ও আমার অত্যন্ত ঘনিষ্ঠ, এটা গেট অন।
একটা মূর্তি বানাইছে শেখ মুজিবের 32 কোটি টাকা, ওই মূর্তির চিহ্ন নাই। কোথায় মূর্তি? নাই। আমি নাই মানে ভেঙে নিয়ে গেছে। তো এই 32 কোটি টাকা বলে স্থানীয় আওয়ামী লীগ আর নেতারা ভেঙে গেছে। এটা তো উচিত ভাই। আমি যদি আমার দল জনগণ ক্ষমতা আসে, আমি মূর্তির বিরুদ্ধে কথা বলবো। কোনো মূর্তি দরকার নেই। আপনি তো বলছেন আপনার হৃদয় যদি আমি থাকতে পারি, এর চেয়ে বড় জিনিস নাই আর। আপনি তো কিছুক্ষণ আগে বলছিলেন যে দুর্নীতি ভবিষ্যতেও থাকবে। না না, আমি বলি কিন্তু এটা থাকার কথা না, এখন আছে। এটা নির্মূল করতে পারবেন না। হ্যাঁ, সিঙ্গাপুরে আমি যে গত মাসে সিঙ্গাপুর থেকে আসলাম, শোনা আমি পুলিশ ধরে দাঁড়িয়ে রয়েছে কেন এখানে, বলছে আপনি যদি সিগারেট খেয়ে ফেলেন বাংলাদেশ 30,000 টাকা জরিমানা, থু ফেললো 30,000 টাকা জরিমানা। ফেলায় না কেউ, ন্যাশনাল ক্যারেক্টারই চেঞ্জ হয়েছে। আমি তো তৈরি, আমার আশপাশ থেকে আমি দুর্নীতি করে আমার স্ত্রী মেয়ে যেভাবে চলো ও পাশে ও দুর্নীতি করো, ওর ওয়াইফ বলবে তুমি কেমন কি রাজি করো, এই যে সামাজিক যে একটা ব্যাধিতে পরিণত হচ্ছে, এটা পরিত্যাগ করতেই হবে। এই জন্য কি দরকার আমি বলি, এইটার জন্য দরকার একটা লোকের সৎ, যিনি রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান হবে, কোনো আপোষ নাই। ধন্যবাদ জানাচ্ছি। সারওয়ার তুষার, জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠনের প্রস্তাবের সঙ্গে বিএনপি একমত নয়। দলটি বলছে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি, সংসদীয় চর্চা এবং বাস্তবতার নিরিখে এটা সুবিবেচিত ধারণা নয়, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ঝুঁকি সৃষ্টি করতে পারে। এটি নির্বাহী বিভাগকে একটি দুর্বল অঙ্গে পরিণত করার প্রয়াস। কিভাবে দেখছেন বিষয়টিকে? না, এটা আমরা একমত না। তার কারণ হলো যে প্রধানত যে কারণে জাতীয় সাংবিধানিক কাউন্সিলের প্রসঙ্গটা এসছে, সেটা হচ্ছে সাংবিধানিক পদ, রাষ্ট্রীয় পদগুলোতে নিয়োগের ব্যাপারটা। যখনই এটাতে প্রধান নির্বাহীর হস্তক্ষেপ থাকে কিংবা আপনি রাজনীতিকরণ করার সম্ভাবনা থাকে, তখনই আসলে ওই রাষ্ট্রীয় অর্গানগুলো সরকারের অর্গান হিসেবে কাজ করে বা ওই দলের অর্গান হয়ে যায় ওই একটা নির্দিষ্ট সময়ে। এই কারণে জাতীয় সাংবিধানিক কাউন্সিলের মধ্য দিয়ে যখন আপনি নিয়োগ দেবেন, সেখানে তো প্রধানমন্ত্রীও আছেন, প্রধানমন্ত্রী কিন্তু থাকবেন এই জাতীয় সাংবিধানিক কাউন্সিলে, রাষ্ট্রপতিও থাকবেন, বিরোধী দলের নেতাও থাকবেন। আমি একটা ইন্টারভিউ তাকে বোঝানোর জন্য, ভারতে চিফ ইলেকশন কমিশন নিয়োগ হয় কেমনে? চিফ জাস্টিস, প্রধানমন্ত্রী, বিরোধী দলের নেত্রী, বিরোধী দলের নেতা, বিরোধী দলের নেতা, অনেকটা এরকমই। মানে হতে পারে না, একটা উদাহরণ দিলাম, হতে পারে। নেপালে, শ্রীলঙ্কায় কিন্তু এটা আছে। এবং দেখেন, যখন আপনি নিয়োগটা এটা মধ্যে না নেবেন, তখন যেটা হয় যে আমাদের বিচার বিভাগ কলুষিত করা, রাজনীতিকরণ করার পেছনে প্রধান একটা কারণ কিন্তু পরোক্ষভাবে প্রধান নির্বাহীর একটা হস্তক্ষেপ থাকে। এছাড়াও যখন আপনি কেয়ারটেকার গভর্নমেন্ট, যেটা মূলত মানে আপনি তো চান কি ইলেকশনের সময় একটা নিরপেক্ষ সরকার, সেই ইলেকশনের সময় নিরপেক্ষ সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে আপনি কাকে বলছেন যে আপনি সাবেক প্রধান বিচারপতি, অ্যাপিলেট ডিভিশনের বিচারপতি, এইসব। এবং এইটার নিয়োগ যখন আপনি রাষ্ট্রপতির মধ্য দিয়ে প্রধানমন্ত্রী করাতে পারেন, তখন আপনার আগেই টার্গেট থাকে যে আমি ওখানে আমার লোক বসাবো, যেটাই আসলে চতুর্দশ সংশোধনীর প্রেক্ষাপট। কিন্তু কিংবা তার আগে আপনার রুহুল আমিন নামে একজনকে শেখ হাসিনা এভাবে বসাতে চেয়েছিলেন। এই যে দলীয়করণ করা, প্রশাসনের দলীয়করণ, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো দলীয়করণ কিন্তু এখান থেকে শুরু হয়, যে প্রধান নির্বাহী যখন পদগুলোতে নিয়োগ দিচ্ছে। এই কারণে জাতীয় সাংবিধানিক কাউন্সিল খুবই জরুরি। আমরা বলেছি আমাদের জায়গা থেকে শুধুমাত্র অ্যাটর্নি জেনারেল এবং ডিফেন্স সার্ভিসের যে এই নিয়োগগুলো বাদে অন্যান্য রাষ্ট্রীয় এবং সাংবিধানিক পদে নিয়োগটা কাউন্সিল দিতে পারে। ওর দলের সাথে আমি প্রতিযোগিতা সমালোচনা করব, কিন্তু সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো এটা নিয়ে কোনো কথা হবে না। এবং এটা কথা হবে না যদি আপনি নিয়োগটা না রাখেন, তাহলে কথা হবে আসলে। তার মানে ওই প্রধান নির্বাহী কিংবা দলের যিনি দলের প্রধান, দেখেন যিনি দলের প্রধান, তিনি সংসদ প্রধান, তিনি প্রধানমন্ত্রী, তার বাদে আবার তার হাতে আছে প্রশাসনিক সকল প্রধান পদগুলোতে নিয়োগ দেওয়ার ক্ষমতা। আর কিছু লাগে? তো এখান থেকে বেরিয়ে আসতে হবে। এবং আমরা বলেছি যে রাষ্ট্র এবং সরকার একটা সেপারেশন দরকার। আমাদের দেশের রাষ্ট্র, সরকার, দল, প্রশাসন একটা হয়ে যায়, যার একটা চূড়ান্ত পরাকাষ্ঠা বা চূড়ান্ত নমুনা মহড়া আমরা সর্বশেষ গত 15 বছর দেখলাম। এটা থেকে বের করে আনতে হবে। সরকার হচ্ছে রাষ্ট্রের অধীন, রাষ্ট্র এবং সরকার আলাদা, এবং প্রশাসন আলাদা। এটা যদি এবং প্রশাসন আসলে সরকারি দলের লোক যখন দুর্নীতি করবে এবং সেটা যদি যখন প্রশাসন তাকে ধরতে পারবে, তখন আপনি বুঝবেন যে আসলে রাষ্ট্র আলাদা হয়েছে। তো সেটা দরকার। সেটার জন্য জাতীয় সাংবিধানিক কাউন্সিলের মতো কিংবা উচ্চ কক্ষে শুনানির মধ্য দিয়ে যেভাবেই হোক, দ্বিকক্ষ বিশিষ্ট যে আইনসভার কথা বলা হচ্ছে, বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের রাজনৈতিক চর্চায় আসলে জটিলতা, যৌক্তিকতাগুলো না, এইটা দেখেন আমাদের রাজনৈতিক কালচার এটা সম্ভব না, আমাদের বাস্তবতা এরকম না, এটা বলে আমরা অনেকগুলো জিনিস থেকে দূরে সরে এসেছি। উচ্চ কক্ষের ব্যাপারে তো সবাই একমত, বিএনপিও উচ্চ কক্ষ চায়, কিন্তু বিএনপির
বিএনপির উচ্চ কক্ষটা হচ্ছে সংরক্ষিত মহিলা আসনের মতো, ঠিক আছে? আমরা বলছি যে ওটা কাজ হবে না, কি হবে জানেন? ওটার মধ্যে দিয়ে আপনার কাছে তারা বলেছেন যে আসনের ভিত্তিতে আপনার 200 আসন আছে, তার মানে আপনি আপার হাউসে 63টা বা 62 ইয়ে পাবেন, মানে মহিলা 6 জন এমপি থাকলে একজন মহিলা এমপি পাবে ওরকম, মানে আসনের ভিত্তিতে যখন আপনি আসন কয়টা পাচ্ছেন তার ভিত্তিতে যখন আপনি এটা করছেন তখন এই মুশকিলটা হচ্ছে। আমরা বলেছি যে আনুপাতিক, ভোটের অনুপাতে হতে হবে। আপনি সারা দেশে 35 কত আসন পেয়েছেন সেটা লোয়ার হাউসের পিরিয়ড, ওটা শেষ। এবার সারা দেশে আপনি 38% ভোট পেলে আপনার 38টা সিট হবে উপরে। যদি 15% ভোট পান তাহলে আপনার হয়তো নিচে আসে মাত্র 10টা আসন, কিন্তু আপনি উপরে 15টা আসন পাবেন। তাহলে উচ্চকক্ষটা আরেকটু ব্যালেন্স হলে লোয়ার হাউসের যে একচেটিয়া মানে সংসদীয় স্বরতন্ত্র যেটাকে বলা হয় সেটা থেকে একটু মুক্তি পাওয়া যাবে। এই কারণে এই ফর্ম, এবং আমরা আরেকটা জিনিস বলেছি যে উচ্চকক্ষে কাদেরকে আপনি মানে দলগুলো কাদেরকে ভোট কিন্তু একবারই দিবেন আপনি, আপনার ওই এক ভোটেই লোয়ার হাউসের প্রার্থী ঠিক হচ্ছে, এক ভোটেই আবার অনুপাতের দিকে যাচ্ছে। তাহলে আপনার কিন্তু জানার অধিকার আছে যে কারা আসলে উচ্চকক্ষের সদস্য হবে। এই কারণে প্রার্থীর নামগুলো আগে দিতে হবে, এটা আমাদের দিক থেকে আমরা বলেছি। এবং যিনি উচ্চ কক্ষের জন্য নমিনেশন চাইবেন দলের কাছে তিনি আর নিম্ন কক্ষের ক্ষেত্রে হতে পারবেন না এই জিনিসগুলো। আদারওয়াইজ যেটা হবে, যারা বঞ্চিত, ধরা যাক একটা আসনে একটা দলের, বিএনপির মতো দল কিংবা আওয়ামী লীগের মতো দল, বড় দলগুলো 4 জন 5 জন দাবিদার থাকেন, একজনকে তারা লোয়ার হাউসে দেবে, আরেকজনকে খুশি করার জন্য আপার হাউসে পাঠিয়ে দেবে। এটা যেন না হয়, তাহলে আপার হাউসটা একটা মানে কোনো কাজে আসবে না। আমরা চাচ্ছি একটা ফ্রুটফুল আপার হাউস, যেটা আসলে অনেকগুলো বিষয়, সাংবিধানিক পদে নিয়োগ সহ ফ্রুটফুল আপার হাউস যেমনটি বলছিল সারওয়ার তুষার। আমি যদি দীক্ষক বিশিষ্ট আইনসভা নিয়ে আপনার কাছ থেকে জানতে চাই, স্বচ্ছতা জবাবদিহিতা কতটা নিশ্চিত করা সম্ভব হবে এই প্রক্রিয়ার মধ্য দিয়ে? সোহরাব ভাইদের যাওয়া উচিত আছে আপার হাউসে। হাউসটা আগে ঠিক হোক, তারপর দল নাম না, আবার কোন দল নাম দিবে সেটা বলতে হবে। মাসুক ভাই অনেক কথাই বলেছেন, কিন্তু আপনার একটি কথার জবাব দেননি অথবা এড়িয়ে গেছেন, ভুলে গেছেন। সেটা হচ্ছে এই যে ব্যক্তিতান্ত্রিক স্বৈরতন্ত্র, একই ব্যক্তির 3টি পদ বা 4টি পদ বা এই যে প্রধানমন্ত্রী, সংসদ নেত্রী, দলের প্রধান, এটা থাকা উচিত না। যেমন আরো বলি সুরাব ভাই, একটা পার্টির প্রেসিডেন্ট, মহাসচিব অথবা সাধারণ সম্পাদক সে মন্ত্রী হতে পারবে না। সে পার্টির সাধারণ সম্পাদক থাকলে অথবা মহাসচিব থাকলে সে মন্ত্রী হতে পারবে না। আপনার দল এমনটি ধারণ করে কিনা না, উচিত। আমি বলি আমার ব্যক্তিগত মত এটা। আমি যোগ করি, আমি আপনাকে সহায়তা করলাম। বিষয়টা হচ্ছে আমরা এই যে সমস্ত সংস্কার আলোচনার মধ্যে ব্যক্তিকেন্দ্রিক আলোচনা করছি, যে অমুককে ধরে বাংলাদেশ সংবিধান যখন রচিত হয়েছিল তখনও কিন্তু ধরা হয়েছিল যে তখন যে প্রধানমন্ত্রী ছিলেন যে তাকে ধরে, সুতরাং তার ক্ষমতা কতটা দরকার। এবং দেখুন বাকশালে আমরা এত সমালোচনা করি, বাকশালের রাষ্ট্রপতির যে ক্ষমতা ছিল পরবর্তীকালে প্রধানমন্ত্রীর কাছে সেই ক্ষমতা দেওয়া হয়। হ্যাঁ, সংসদীয় এবারে কিন্তু রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্যের আলোচনা হচ্ছে। ভারসাম্যটা আমরা সংসদীয় পদ্ধতি হলে ভারসাম্য ওরকম হবে না। যে বিষয়টা হচ্ছে আমি মনে করি অন্তত প্রধানমন্ত্রী সংসদ নেতা হতে পারবেন, কিন্তু তিনি দলের প্রধান থাকবেন না। হ্যাঁ, আবার যে কথাটি মাসুক ভাই বললেন, আমিও মনে করি ভারতে কি, ভারতে তো নরেন্দ্র মোদী, ভারতে আছে, অনেক দেশে। আচ্ছা, রিপাবলিকান পার্টি বা ডেমোক্রেটিক পার্টির প্রধানকে আমরা তো জানিই না। তো সুতরাং তারা কিন্তু মনোনয়ন করেন যে কে প্রার্থী হবেন, প্রার্থীর নাম জানি। সুতরাং আমাদের কাঠামোগত পরিবর্তন দরকার, ব্যক্তি ধরে নয়। হ্যাঁ, যে অমুকে 2 পদ থাকবে না 3 পদ থাকবে, তার চেয়েও হচ্ছে কাঠামোটা আমরা পরিবর্তন করতে পারি। আর সেটা তো সারওয়ার তুষার যে কথাটা বললেন এই ইসের ক্ষেত্রে উচ্চ কক্ষের ভিত্তিতে, এখন হচ্ছে আমাদের মানসিকতা পরিবর্তন করতে হবে সবার আগে। দলীয় কাঠামো পরিবর্তন করতে হবে। দলের প্রতিটি দল, এই আমি জানি না যে জুলাই সনদে এটা থাকবে কিনা, তৃণমূল থেকে সর্বোচ্চ পর্যায়ে প্রকাশ্যে নির্বাচন হতে হবে দলের, প্রকাশ্যে মানে গোপন ভোটে হবে, কিন্তু এটি নির্বাচন হতে হবে। দলের মধ্যে প্র্যাকটিস থাকতে হবে। আমরা চাইবো যে ধরেন বিএনপি এখন আমাদের এখানে দলগুলো কি মনে করে যে খালেদা জিয়া ছাড়া বিএনপি চলবে না বা তারেক রহমান ছাড়া বিএনপি চলবে না, কিন্তু বিএনপি একটি গণতান্ত্রিক দল হয়ে উঠতে হলে বা এনসিপি একটি গণতান্ত্রিক দল হয়ে উঠতে হলে যার কথা আমরা 1 নম্বরে ভাবি তাকে ছাড়াও যে দল চলতে পারে এরকম মানসিকতা তৈরি করতে হবে। আসলে নিজেদের দলের ভিতরে কতটা গণতন্ত্রের চর্চা করে সেটিও দেখতে হবে। যারা সোহরাব হাসান, আমরা আমাদের আয়োজনের একেবারেই শেষ পর্যায়ে তিনজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এখানেই শেষ করছি দেশপ্রতীকের আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।